স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। প্রত্যেক দিন ডাক্তারদের সঙ্গে নিয়ে আমরা হাজির হয়ে যাই যাতে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। কিন্তু একটা দিকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেক মুহূর্তে আতঙ্কে নয়, শুধুমাত্র সতর্ক থাকব। কারণ যদি আমরা সতর্ক থাকি তাহলে আতঙ্ক যেটুকুই থাক না কেন সেই নিয়েও কিন্তু আমাদের ভালো থাকার চেষ্টা অবশ্যই করতে হবে এবং ভালো আমরা থাকবো। কারণ একের পর এক খবর আসছে যেখানে প্রতিষেধক তৈরির চেষ্টা চলছে, বিজ্ঞানীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যেখানে একদিকে প্রথম পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে সেখানে অপরদিকে দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল পর্যন্ত শুরু হয়ে যাচ্ছে। গোটা দেশে এই প্রতিষেধক বানানোর কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের এখনো পর্যন্ত হাতে প্রতিষেধক এসে উপস্থিত হয়নি ঠিকই, তার সঙ্গে সঙ্গে আমরা আক্রান্তের পরিমাণ হয়তো বহু পরিমাণ বাড়ছে, কিন্তু তার মধ্যেও আমাদের একটা আশার বাণী, একটা ভালো খবর নিঃসন্দেহে থাকছে, তা হলো সুস্থতার পরিমাণ। প্রতিষেধক ছাড়াও প্রচুর মানুষ সুস্থ হচ্ছেন, প্রায় 73%-এর বেশি মানুষ ইতিমধ্যেই সুস্থ হচ্ছেন এবং এই সুস্থতা কিন্তু প্রতিষেধক নয়, প্রতিষেধক এখনও বাজারে আসেনি, তা সত্ত্বেও এতটা সুস্থতার পরিমাণ বাড়ছে, এতটা সুস্থ হচ্ছেন মানুষ। তাই আমাদের আশার আলো অবশ্যই রয়েছে যে যদি করোনা আক্রান্ত আমরা কেউ হই, আপনি আমি যেই কেউ হই না কেন, সেই করোনার যে ওষুধ প্রতিষেধক না বেরোলে পরেও যথেচ্ছ ওষুধ রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, আমরা নিজেরা সচেতন যদি থাকি তাহলে এই রোগকে আমরা অবশ্যই পরাস্ত করতে পারবো। এবং যারা করোনায় আক্রান্ত হননি তাদেরও চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে সচেতন থাকতে পারি, এই সমস্ত বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গেও আমাদের কোন কোন দিকগুলিকে মেনে চলতে হবে। কারণ সমাজে এখনো প্রচুর পরিমাণ ঘটনা ঘটছে, একের পর এক হাসপাতাল থেকে নানান ধরনের অভিযোগ উঠে আসছে, কিন্তু তারপরও মানুষ সুস্থ হচ্ছেন, মানুষ সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের আশা থাকবে যে ভবিষ্যৎ পথে আমরা এই করোনা মুক্ত জীবন অবশ্যই পাবো এবং সেই আশা নিয়ে আজকে অনুষ্ঠান আমরা শুরু করছি। এবং আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যিনি ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে রয়েছেন, স্টুডিওতে নন, সরাসরি আমরা প্রযুক্তির মাধ্যমে তার কাছে চলে যাব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সত্যনারায়ণ শর্মা, গাইনোকোলজিস্ট এবং ডিরেক্টর দিশারি হেলথ পয়েন্ট। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একেবারেই যে প্রথম প্রশ্নটা আমি করব আপনার কাছে, ডাক্তারবাবু, আমরা সরকারি হাসপাতাল থেকে বেশ কয়েকটি অভিযোগ বারবার শুনে এসেছি, বিশেষত যদি মেডিকেলের নাম তুলি, আমরা মেডিকেল সম্পর্কে একের পর এক অভিযোগ উঠে আসছে এবং প্রত্যেক মুহূর্তে কাঠগোড়ায় মেডিকেলকে দাঁড় করানো হচ্ছে, সেখানে একের পর এক অভিযোগ, কখনো বেড পাওয়া যাচ্ছে না, কখনো রোগী বাইরে অপেক্ষা করতে করতে মারা যাচ্ছে এরকম খবর উঠে আসছে, আবার কখনো ভর্তি নেওয়ার পরও চিকিৎসা হচ্ছে না, সেই সমস্ত খবর একের পর এক উঠছে। কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে তাতে জানা যাচ্ছে যে এক করোনা আক্রান্ত রোগী এক সদ্যজাতকে নিয়ে মেডিকেল কলেজ থেকে পালিয়ে গিয়েছে। এই গোটা ঘটনা কোথাও গিয়ে কি আইন শৃঙ্খলার প্রতি একটা প্রশ্ন তুলছে না? এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন অবশ্যই আসছে যে মেডিকেল কলেজে করোনা আক্রান্ত রোগীকে নিঃসন্দেহে অনেক বেশি নিরাপত্তার আড়ালে, অনেক বেশি সবার থেকে অনেক বেশি সরিয়ে রাখা দরকার এবং তার সঙ্গে সঙ্গে যে সদ্যজাত তাকেও যথেষ্ট পরিমাণ সেফটি তার বিষয়েও মাথায় রাখা প্রয়োজন। কিন্তু এই সমস্ত কিছুকে একেবারে উপেক্ষা করে করোনা আক্রান্ত রোগী এক সদ্যজাতকে নিয়ে বেরিয়ে যাওয়া, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কতটা বাড়ছে এবং যে সদ্যজাত রোগী যে সদ্যজাত তার সঙ্গে রয়েছে তারও তো একটা সংক্রমণ হওয়ার চান্স থেকেই যাচ্ছে। সুচিস্মিতা, খুব ভালো সমস্যা এবং খুব ভালো প্রশ্ন নিয়ে তুমি আজকে এই অনুষ্ঠানটাকে শুরু করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রথম কথা হলো যে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে হাসপাতাল চিকিৎসার জন্য, সুস্থ করার জন্য একটা প্রতিষ্ঠান, সেটা কিন্তু জেলখানা নয়। কোনো রোগী ওখানে যাচ্ছেন উনি অপরাধী নয়। যেভাবে করে হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্মীদের দায়বদ্ধতা বর্তায়, একই সমানভাবে দায়বদ্ধতা বর্তায় আমাদের রোগীদের, তাদের পরিবারজনের, আমাদের সমাজের। এই জন্য সতর্কতা কিন্তু উভয় পক্ষেরই প্রয়োজন। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা রোগী হাসপাতালে থাকার দরুন হাসপাতাল থেকে করোনা সংক্রান্ত রোগী, যার কাছ থেকে ইনফেকশন সমাজের মধ্যে যদি সে হঠাৎ করে বেরিয়ে যায় তাহলে কিন্তু অনেকেই সংক্রমিত হতে পারে। কিন্তু এই সংক্রমণের আগেই কিন্তু আমাদের ভাবতে হবে যে আমাদের প্রিভেন্টিভ অ্যাসপেক্টে সমাজে এর ব্যাপারে, এই রোগের ব্যাপারে সচেতনতা যতক্ষণ না ডেভেলপ করব,
আমরা প্রথম থেকে এই কথাটা বিগত দিনেও বলে এসেছি যে সমাজকে সতর্ক হতে হবে, যে সাবধান বাণীগুলো, যে অ্যাডভাইজারিগুলো গভর্নমেন্ট বা স্বাস্থ্য প্রতিষ্ঠান বা ডাক্তারবাবুরা দিচ্ছেন সেটা কিন্তু সমানভাবে পালন করতে হবে। এবং তার মধ্যে আমরা বারে বারে বলি সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক বা বিভিন্ন জিনিসগুলো যেখান থেকে আমরা করোনাকে একে অপর থেকে ছড়ানোর থেকে আটকাতে পারবো। একটা রুগী যখন রোগ সংক্রান্ত হয়ে যায় তার জন্য কিন্তু বিশেষ সতর্কবাণী আছে। সে যতক্ষণ নিজে সতর্ক না থাকবে যে আমি ইনফেক্টেড হয়েছি, এবার আমার দায়বদ্ধতা হলো আমাকে সুস্থ হওয়াটা, তাকেও মনে ভাবতে হবে আমি সুস্থ হতে চাই এবং তার সাথে কিন্তু আমার এই সংক্রমণটা অন্যের মধ্যে না চলে যায়। তো সেই ব্যাপারটা যদি উভয় পক্ষেই থাকে, যেরকম ডাক্তারবাবুরা বা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো এখানে দায়বদ্ধ আছে যে রুগী যেন বেরিয়ে না যায়, সমানভাবে কিন্তু দায়বদ্ধতা বর্তায় একটা রুগীর এবং তার পরিবারজনের। কিন্তু নিশ্চয়ই যেখানে এটা কোনো সময় কাম্য নয় যে একটা হাসপাতাল থেকে ভর্তি হওয়া রুগীটা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রতিষ্ঠান বা তার নজর এড়িয়ে হঠাৎ করে হাসপাতাল থেকে ছুটি ছাড়া বেরিয়ে যায়, এটাও কিন্তু দুর্ভাগ্যজনক। নিঃসন্দেহে হাসপাতালের বিষয় তো আমরা অবশ্যই আলোচনায় থাকছি, অবশ্যই আমরা একের পর এক খবর দেখেছি, তবে তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের বিষয়টাও অবশ্যই উল্লেখ করতেই হবে। কারণ আমরা দেখেছি বিগত দিনে অ্যাম্বুলেন্স ভাড়া, অর্থাৎ একটি সামান্য জায়গা থেকে আরেকটি সামান্য জায়গায় একটা করোনা রোগীকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স বিশাল চার্জ করছে এবং সেটা হয়তো সবার পক্ষে দেওয়াটা সম্ভব নয় এবং যারা দিতে পারছেন না সেই রোগীদের সেখানে ফেলেই অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। দেখুন, একটা বিষয় আমি জানতে চাইবো একটুখানি, অ্যাম্বুলেন্স হলো এমন একটা গাড়ি যে বিপদে পড়লে তবেই মানুষ সেই অ্যাম্বুলেন্সকে ডাকে এবং চেষ্টা করে যে তাদের যেন সঠিক হাসপাতাল এবং সঠিক জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই অ্যাম্বুলেন্সের ভাড়া যদি এত হয় তাহলে পরে সাধারণ মানুষের পক্ষে সেই ভাড়া মেটাবে কি করে? এই জায়গাটা থেকে ঠিক কতটা শক্ত প্রশাসনকে হওয়াটা প্রয়োজন বলে আপনার মনে হয়? দেখো, আমার একটা কথা মনে পড়ে, মানুষ মানুষের জন্য। যদি মানুষ মানুষের জন্য যদি না ভাবে, মানুষ মানুষের জন্য যদি কাজ না করে, নিশ্চয়ই অ্যাম্বুলেন্সে একটা নির্ধারিত ভাড়া আছে। সে যখন চালক বা তার মালিক একটা বিশাল পরিমাণ টাকা একটা দুস্থ লোকের কাছে চায়, এটা প্রথমেই কিন্তু মানবিকতার হবে। তার সাথে নিশ্চয়ই সরকার দেখছে এই ব্যাপারটা, প্রশাসন দেখছে এই ব্যাপারটা, কিন্তু সবসময় সব ঘটনা প্রশাসনের নজরে তখনই আসবে যখন একজন লোক অভিযোগ আনে। যদি অভিযোগ না আনা হয় তাহলে একটা অনেক জায়গাতে প্রশাসন জানতে পারে না। আর যদিও বা প্রশাসন জানে তাহলে প্রশাসনের সব সময় তৎপরভাবে সেই মুহূর্তেই সেই ঘটনাটাকে আটকানো সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু অভিযোগ নিশ্চয়ই জানাতে হবে, যেন কোনো এরকম অপরাধ যদি ঘটে যেটা মানবিকতার বিরুদ্ধে বা যেটা অর্থনৈতিক একটা, বলবো আমি, জোরাজুরি করে অর্থ উপার্জন করা একটা দুস্থ লোকের কাছে, যার প্রয়োজনটা তার প্রাণের তাগিদটা প্রথমে, কিন্তু তার কাছে যদি এরকম একটা সমস্যার সম্মুখীন সে যদি হয় তাহলে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং তার সাথে প্রশাসনেরও পদক্ষেপ নেওয়া উচিত যে এই ঘটনাগুলো যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা টিভির মাধ্যমে আমরা জানতে পারছি, এই ঘটনার হ্রাস যেন পায় এবং সমাজে এই ঘটনাগুলো যেন কদাচিৎ না ঘটে, সেটাই হবে আসল লক্ষ্য। কিন্তু সবসময় লক্ষ্যটা অর্জিত করা যায় না, লক্ষ্যের দিকে এগোতে পারে, কিন্তু প্রশাসনের সহযোগিতা, প্রশাসনের বাধ্যকতা সবকিছুই ভেবে কিন্তু আমাদের এগোতে হবে এবং অভিযোগ নিশ্চয়ই জানাতে হবে। সেরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে সে অ্যাম্বুলেন্স হোক বা হাসপাতাল হোক বা কোনো বিশেষ স্বাস্থ্যকর্মী, ডাক্তাররা হোক, তার বিরুদ্ধে অভিযোগটা কতটা সত্যতা সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ এবং ইনভেস্টিগেশন সাপেক্ষ। এই জায়গাগুলো না ঘটাটাই কাম্য। যদিও বা যদি ঘটে কোনো সময় তাহলে নিশ্চয়ই তার তৎপরতার সাথে সমাধান হওয়াটাই কিন্তু কাম্য। একেবারেই, অবশ্যই সমাজ যাতে ভালো থাকে সেই পথেই আমাদের প্রত্যেককে চলতে হবে। আপনাদের একটু জানিয়ে দেব যে আজকে আমরা নিঃসন্দেহে করোনা নিয়ে কথা বলছি এবং করোনা নিয়েই কথা বলবো, কিন্তু ডাক্তারবাবু যেহেতু গাইনোকোলজিস্ট, আপনাদের করোনার সঙ্গে সঙ্গে যদি গাইনো নিয়ে বা বিশেষত গর্ভবতী মহিলাদের এই করোনা সংক্রমণ নিয়েও আমরা কথা বলবো। যদি এই জাতীয় কোনো প্রশ্ন আপনারা করতে চান আপনারা অবশ্যই করতে পারেন। তবে আজকের আমাদের প্রথম দর্শক বন্ধু চলে এসেছেন, একটুখানি কথা বলে নেব। হ্যালো, কে রয়েছেন?
আমি রাজেশ বসু বলছিলাম বাগুয়াটিতে। আচ্ছা, বলুন। বলছি এই করোনা যে পরিস্থিতি চলছে এখন, অর্ধেক নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না, তারপরে বিল বাড়িয়ে দিচ্ছে, তারপর অর্ধেক লোক মাস্ক পরে বেরাচ্ছে না। সরকার তো সেভাবে কিছু করছে না। এবং দেখছেন যে আপনার মেডিকেল বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, ওখানে ভর্তি নিচ্ছে না এবং মানুষ রাস্তায় মরে যাচ্ছে। যদি সরকার যদি এভাবে একটু কিছু করতো ভালো হতো। আচ্ছা, শুনতে থাকুন আপনি, আমি ডাক্তারবাবুর কাছে যাব। তবে একটা কথা আমি একটুখানি তার আগে বলে দিই, সরকার করছে না এটা বোধহয় ঠিক কথা নয়। তারাও নিঃসন্দেহে চেষ্টা করছে, প্রত্যেক মুহূর্তে তারা জনসাধারণকে জানানোর চেষ্টা করছে, প্রত্যেক মুহূর্তে নানান ধরনের বিজ্ঞপ্তি জারি করছে। যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সম্পর্কেও বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে কোনো রোগীকে ফেরানো যাবে না, কিন্তু যদি ফেরাতে হয় বা যদি রেফার করতে হয় কোথাও, কোথায় গিয়ে তাদের ভর্তি করা হবে সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে। এমনকি যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলির সঙ্গে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু সরকার যথেষ্ট করছে। এবং যে লকডাউন পর্যন্ত করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যে আর্থিক দিককে বাঁচিয়ে যাতে মানুষকে বাঁচানো যায়, অবশ্যই এই সমস্ত দিকে সরকার নিঃসন্দেহে চেষ্টা করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেকেও সচেতন হতে হবে এবং হাসপাতাল যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও কিন্তু এই বিষয়টা সতর্ক হতে হবে বলেই মনে হয়। আমি ডাক্তারবাবুর কাছে যাব। ডাক্তারবাবু। রাজেনবাবু, খুব ভালো প্রশ্ন। যে আজকে এটা কোনোদিনই কাম্য নয় যে একটা দুস্থ লোক অসুস্থ হয়ে যখন স্বাস্থ্যের কাছে শরণাপন্ন হচ্ছে সে কিন্তু প্রতারিত হোক, এটা কোনো সময় কোনো সমাজে কাম্য নয়। কিন্তু এখন এই করোনা হঠাৎ করে এসে ভারতবর্ষের নিরিখে যদি আপনি দেখেন যে সবাই কিন্তু বারংবার বলে আসছে যে করোনার রোগ বা করোনার রোগীরা যেভাবে করে হঠাৎ করে সংখ্যায় বেড়ে গেছে, ইভেন আমাদের ডেভেলপড কান্ট্রিজ, আমেরিকা বলুন, ইটালি বলুন, ইংল্যান্ড বলুন, সেই সব বিশ্বের উন্নত দেশে কিন্তু একটা হেলথ ইনফ্রাস্ট্রাকচারের একটা ক্রাইসিস হয়েছে। তাই বলে কোনো সময় এটা মেনে নেওয়া যায় না যে একটা রোগী হাসপাতালে ভর্তি হতে পারবে না। নিশ্চয়ই হাসপাতালে ভর্তি হবে, ইনফ্রাস্ট্রাকচার তাকে সাপোর্ট দেবে এবং যদি সরকার যতটা সাধ্য সরকারও করবে, প্রাইভেট সেক্টরে যতটা সাধ্য তারা করবেন এবং সর্বোপরি হলো যে আমাদের এই সংখ্যাটাকে হ্রাস করতে হবে। কেন হঠাৎ করে যদি মাত্রাধিক রোগী যদি এই ইনফ্রাস্ট্রাকচারে লোড দেয় তাহলে হয়তো বেডের ক্রাইসিস হবে, ইকুইপমেন্টের ক্রাইসিস হবে, ইনভেস্টিগেশনের ক্রাইসিস হবে, স্বাস্থ্য কর্মীদের ক্রাইসিস হবে। কেন প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার একটা প্রয়োজন মতো হয়, কিন্তু হঠাৎ করে যদি মাত্রাধিক প্রয়োজন কোনো জায়গাতেই যদি চলে আসে তাহলে কিন্তু সিস্টেম কোলাপস হতে বেশিক্ষণ লাগে না এবং তখন কেওয়াস সৃষ্টি হয়। এই জন্যই আমরা প্রথমেই চেষ্টা করব যে এই রোগীর সংখ্যা প্রথমে না বাড়ুক, মানে আমাদের আবার সেই প্রিভেনশনের দিকেই এগোতে হবে এবং যতক্ষণ না এর নিশ্চিত ব্যবস্থা বা নিশ্চিত চিকিৎসাটা না আসছে যে রোগ বা রোগীর সংখ্যা কমবে সমাজে, ততক্ষণ কিন্তু আমরা কাউকে একে অপরকে আশ্বস্ত করতে পারি না বা আমরা নিশ্চিন্ত হতে পারছি না। এই জন্য সাবধানতা, রোগীদের সংখ্যা কমানো এবং তার সাথে ইনফ্রাস্ট্রাকচারকে মজবুত করাটা, এটাই হবে সবার লক্ষ্য এবং তখন সবাই দেখবেন পরিষেবা পাবে, এই অভিযোগগুলো থাকবে না এবং আমরা সবাই আনন্দে ভালো থাকবো। একেবারেই, আমি নিঃসন্দেহে অভিযোগ থাকবে, নিঃসন্দেহে নানান ধরনের ভাবে চেষ্টা করতে হবে আমাদের যাতে আমরা একে অপরকে ভালো রাখার চেষ্টা করি। এবং একটা কথা কোথাও গিয়ে যে হাসপাতাল কর্তৃপক্ষকেও এই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ যে রোগীরা আসছেন তারা নিঃসন্দেহে অনেক অসহায় অবস্থায় তাদের কাছে আসছে। তাই সেই হাসপাতালে যদি ভর্তি না নেওয়া যায়, তার যদি আর কোন হাসপাতালে গেলে তার ট্রিটমেন্টটা ঠিকমতো হবে সেটা বলে দেওয়ার কথা কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পর্যন্ত সরকার জানিয়েছে। তাহলে এই বিষয়টা বোধহয় গিয়ে কোথাও গিয়ে একটু মাথায় রাখাটা খুব প্রয়োজন। আমি একটা বিষয় একটু ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো। হ্যাঁ, অবশ্যই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখন একটা হেল্পলাইন নাম্বার 24x7 হেল্পলাইন নাম্বারটা ইস্যু করেছেন। যদি কোনো রোগীর বা বাড়ির লোকের কোনো রকম স্বাস্থ্য সম্পর্কিত অসুবিধা যদি করোনার নিরিখে যদি হয় তাহলে তারা সেই হেল্পলাইন নাম্বারের সহযোগিতা নিতে পারে, সেখান থেকেও তারা নিশ্চিত একটা সলিউশন সাধারণ মানুষ পেতে পারে। একদমই। এবং সেখানে কিন্তু এমনও বলা হয়েছে যে বেশ কয়েকজন ডাক্তারের নাম পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন যে তার মাধ্যমে সেই ডাক্তারের মাধ্যমে আপনারা
ফোন অর্থাৎ কলিংয়ের মাধ্যমেও আপনারা তার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, যে আপনার শরীরের কোনো মানে কোনো খারাপ হলো কিনা, কোনো কন্ডিশন কিছু, সবটা কিন্তু তারা বলে দেবেন সেই টেলিফোনের মাধ্যমে। আমি ডাক্তারবাবু একটা বিষয় একটু জানতে চাইবো, প্রতিষেধক নিয়ে বারবার নানান ধরনের প্রশ্ন উঠছে, নানান ধরনের বিতর্ক সৃষ্টি হচ্ছে। সেদিকে তাকিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে প্রতিষেধকটি তৈরি হতে চলেছে বা হচ্ছে, তাতে প্রত্যেকের একটা আশার বাণী আমাদের। সেদিকে তাকিয়ে বলা হচ্ছে যে প্রথম দফার ট্রায়াল ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় দফার পর হয়তো এই প্রতিষেধকটি আমাদের কাছে আসতে চলেছে। তো সেই দিকে তাকিয়ে এই প্রতিষেধক সাধারণ মানুষের কাছে মোটামুটি কবের মধ্যে আসতে পারে এবং এই প্রতিষেধকটি কতটা উপযোগী বলে আপনার মনে হয়? সুচিস্মিতা, একটা ভ্যাকসিন যখনই বেরোয় তখন তাকে কিন্তু বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে যেতে হয়। ফেজ 1 ট্রায়াল, ফেজ 2 ট্রায়াল, ফেজ 3 ট্রায়াল, এবং আলটিমেটলি যখন সে টাইম টেস্টেড ট্রায়ালগুলো সাকসেসফুলি কমপ্লিট হয়, তারপরে কিন্তু সেটা সাধারণের জন্য ব্যবহারের জন্য বাজারে আসে। এবং এখনো কিন্তু করোনার যে পিরিয়ডটা যখন থেকে ভ্যাকসিনের উপরে কাজগুলো শুরু হয়েছে, সেই পিরিয়ডটা কিন্তু এখনো সাফিসিয়েন্ট হয়নি। কোনো বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থাগুলো ভ্যাকসিন প্রিপারেশনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কোনো ভ্যাকসিনটা হয়তো ফেজ 1 ট্রায়ালটা কমপ্লিট করেছে, কোনোটা ফেজ 2 দিকে এগিয়ে গেছে। কিন্তু এখন আমরা বলতে পারি যে এই ফেজ 3 ট্রায়ালগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, যদি কোনো ভ্যাকসিন তার তড়িঘড়ি করে যদি বাজারে আনা যায়, তাহলে সেটা কিন্তু টাইম টেস্টেড ভ্যাকসিন হবে না। হয়তো তার ইমিডিয়েট বা সুদূরগামী দুষ্প্রভাবটা কি হবে, ভ্যাকসিনটাও তো একটা রিস্কি জোনের ব্যাপার। সেখানে যদি আমরা সেটাকে টাইম টেস্টেড করে যদি ট্রায়ালগুলো কমপ্লিট সাকসেসফুলি না করে যদি প্রিম্যাচুর কোনোভাবে যদি কোনো ভ্যাকসিন চলে আসে তড়িঘড়ি করে, তাহলে কিন্তু ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনা, রিস্কটা কিন্তু রয়েই যায়। এই জন্যই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বছরের শেষ পর্যন্ত হয়তো যতগুলো ট্রায়াল চলছে তার ধারে পাশে কিন্তু আমাদের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনাটা প্রবল, এবং আশা করা যায় যতগুলো জায়গাতে যে ট্রায়ালগুলো চলছে, অনেকগুলো ট্রায়াল কিন্তু এখন পর্যন্ত সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং আগামী দিনে হয়তো সেই ট্রায়ালগুলো আরও সাকসেসফুল হবে এবং আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে হয়তো এই বছরের শেষের দিকে আমরা ভ্যাকসিনগুলো পাওয়ার আশা রাখতে পারি। এবং যদি একটা ভালো ভ্যাকসিন যদি আমরা বাজারে পেয়ে যাই, তখন হয়তো এই করোনা থেকে আমরা সবসময়ের জন্য মুক্তি পাওয়ার দিকে একটা বড় পদক্ষেপ আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। এটাই আমার ব্যক্তিগত অভিমত। অবশ্যই, নিঃসন্দেহে বড় পদক্ষেপ। আমি একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো ডাক্তারবাবু, যে এই যে প্রতিষেধক তৈরি বা প্রতিষেধক ট্রায়াল, এই বিষয়টা আমরা বারবারই শুনি, কিন্তু সাধারণ মানুষের কাছে এই প্রতিষেধক নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন, একটা প্রতিষেধক হতে গেলে বা প্রতিষেধক তৈরি করতে গেলে ঠিক কোন কোন জিনিসগুলিকে মাথায় রেখে একটা প্রতিষেধক তৈরি হয়? প্রথমেই হলো যে সেই প্রতিষেধককে আমরা যেটা করে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বলি, যেখানে হয়তো যে ভাইরাসটা আছে তার চেয়ে কম পোটেনশিয়াল, মানে গ্র্যাভিটি অফ ইলনেস বা গ্র্যাভিটি অফ সিকনেসটা তার মাত্রাটা কম হবে, সেরকম একটা ভাইরাসকে বেছে নিয়ে, সেই গ্রুপেরই একটা ভাইরাসকে বেছে নিয়ে প্রথমেই কিন্তু অ্যানিমাল ট্রায়াল করা। অ্যানিমাল ট্রায়াল যখন সাকসেসফুলি কমপ্লিট হয়, তারপরে কিন্তু সেটা যদি দেখা যায় যে সবকিছু সময়ের সাথে ঠিক চলছে, অ্যানিমালদের উপর কোনো বাজে ইফেক্ট নেই, তখন কিন্তু আমরা সেটাকে মানুষের উপর প্রয়োগ করি। এবং মানুষের প্রথমে কিন্তু ভলেন্টারি ট্রায়াল করা হয়, যে 100টা যেটা হয় আমরা অ্যানিমালদের উপর দেখেছি যে কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু মানুষের উপরে এসে সাইড এফেক্টগুলো দেখা গেছে, বা অনেকগুলো অ্যানিমালের উপর সাইড এফেক্ট দেখা গেছে, কিন্তু যখন ভলেন্টারি ট্রায়াল হয় অন হিউম্যান বিংস, তখন কিন্তু অনেকগুলো দেখা গেছে যেগুলো অ্যানিমালে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু মানুষের মধ্যে সেই সাইড এফেক্টগুলো পাওয়া যায়। এবং তখনই কিন্তু আলটিমেটলি যখন এই ট্রায়ালগুলো সাকসেসফুল হয়, তারপরে কিন্তু একটা মাস স্কেলে ট্রায়াল করা হয়। মাস স্কেলে ট্রায়ালের পরে সেটা কিন্তু ওপেন ফর দ্য মার্কেট হয়। ডাক্তারবাবু, একটা বিষয় একটু জানতে চাইবো। নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই এই প্রতিষেধক নিয়ে যথেষ্ট পরিমাণ চিন্তিত, কিন্তু একটা বিষয় ইতিমধ্যেই বলা হচ্ছে, অক্সফোর্ডের যে বিজ্ঞানীরা তারা ইতিমধ্যেই বলছেন যে এই যে প্রতিষেধক আসলেই যে সমস্ত মানুষের উপর প্রয়োগ করা হবে তা কখনোই সম্ভব নয়। এটা নিঃসন্দেহেই সম্ভব নয়, কারণ 130 কোটি মানুষের উপরেই এটা প্রয়োগ হবে, এটা কোনোভাবেই চিন্তা করা যায় না।
কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে যারা বেশি আক্রান্ত, অর্থাৎ যারা করোনায় যাদের মৃত্যুর চান্সটা সব থেকে বেশি, সেজন্য তাদের উপর প্রথমেই প্রয়োগ করা হবে এবং তারপর একে একে কতটা প্রয়োজন সেই অনুযায়ী প্রয়োগের মাত্রাটা আমাদের বাড়বে। কিন্তু সেই এই দিকে জন্য আমি কয়েকদিন আগে দেখছিলাম যে ভ্যাকসিনগুলো হয়তো বাজারে অতি শীঘ্র আসতে চলেছে, সেগুলোকে প্রথমে সুচিস্মিতা তুমি ঠিকই বলছো, আমরা কিন্তু প্রেফারেন্সিয়াল পপুলেশনটাকে বেছে নিয়ে হবে সমাজ, যে কাকে দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি সমাজের মধ্যে। যেরকম এখন বলা হচ্ছে যে যারা স্বাস্থ্যকর্মী, যারা ওই কোভিড পেশেন্টের দ্বারা একবার ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, তারা কিন্তু অনেকেই এই করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে প্রবল। সে যে কোনো এজেরই হোক না কেন, তাদের কিন্তু এটা দেওয়াটা প্রাথমিকভাবে প্রয়োজন। এই জন্য এটা বিগত দিনে বারে বারে বলা হচ্ছে যে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনটাকে প্রথমে দেওয়া হবে। তারপরে আমরা ভাববো যে নেক্সট প্রেফারেন্সিয়াল পপুলেশন কোনটা, যারা হয়তো কোমরবিড পেশেন্ট আছেন বা যারা ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি, যারা খুব পাবলিক ডিলিং করছে, এরকমভাবে প্রেফারেন্সিয়াল পপুলেশনগুলোকে ডিভাইড করতে হবে এবং যারা যে ক্যাটাগরিতে পড়বে তাদেরকে কিন্তু সে প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট অফ ভ্যাকসিন করতে হবে। মানে একটা ভ্যাকসিন মার্কেটে এলে হঠাৎ এত সংখ্যায় ভ্যাকসিন তৈরি হবে না যে 700 কোটি পুরো ওয়ার্ল্ডের পপুলেশনটাকে কভার করতে পারে। যখন ভ্যাকসিন প্রোডাকশন শুরু হবে তখন সমস্ত দেশে কিন্তু এই প্রেফারেন্সিয়াল পপুলেশন তাদেরকে কিন্তু ডিটেক্ট করতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের আইডেন্টিফিকেশনের পরে কিন্তু সেভাবে করে একটা সিস্টেম, একটা মেথডোলজি বানাতে হবে যেখানে তাদেরকে সেই রকমভাবে কিন্তু সেই মেথডোলজিতে প্রপারলি ইমপ্লিমেন্ট যেন হয়। যারা এই প্রেফারেন্সিয়াল পপুলেশন আছে তাদের কাছে কিন্তু সেই জিনিসটা সময় মতো সঠিকভাবে যেন বিতরণটা হয়, তারপরে কিন্তু আমাদের নেক্সট পদক্ষেপ এবং আলটিমেটলি হয়তো এই জিনিসটা ওপেন ফর পাবলিক হয়ে যাবে। কিন্তু সেটা সময় সাপেক্ষ, সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে এবং ততদিন প্রত্যেকটা মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে যে এই রোগটা যেন সেই মানুষটাকে আক্রান্ত না করতে পারে এবং তার জন্যই যে বিজ্ঞপ্তি, যে সচেতনতা, যে সতর্ক বাণীগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে হবে যেন আমরা করোনায় জয়ী হব। সবাই আমরা সবাই সুস্থ থাকবো, একটা সুস্থ সমাজে আমরা সবাই বাস করতে চাই, সুস্থ থাকতে চাই। একদমই তাই, সত্যিই তাই, সুস্থ সমাজের মধ্যে বাস করতে চাই এবং অবশ্যই সুস্থ থাকতেই চাই আমরা। তো সেদিকে তাকিয়ে ডাক্তারবাবু, আমরা ইতিমধ্যেই লকডাউনের যে প্রক্রিয়া, আমাদের গোটা রাজ্যে যে লকডাউনের প্রক্রিয়া, তাতে খেপে খেপে লকডাউন হচ্ছে, দিন ধার্য করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের লকডাউন হচ্ছে। কিন্তু যেই দিনগুলি লকডাউন নয় সেই দিনগুলিতেও আমাদের বাড়ির বাইরে বেরোতে হবে, বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, কারণ নিঃসন্দেহে আমাদের কাজের জায়গায় যেতে হচ্ছে, আমাদের নানা রকমের জায়গায় যাওয়ার থেকে সেই সমস্ত জায়গায় যেতে হচ্ছে। তারপরও আমাদের নিঃসন্দেহে মাস্ক পরার কথা বলা হচ্ছে, স্যানিটাইজার ইউজ করার কথা বলা হচ্ছে, কিন্তু এই সব জায়গায় বেরোতে গেলেও তো সংক্রমণটা কোথাও গিয়ে বাড়বে। কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রত্যেককে বেরোতে হবে, কারণ আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। তো সেই দিকে তাকিয়ে আপনার কি মনে হয় যে কোন কোন দিকগুলিকে বিশেষত মাথায় রেখে আমাদের চলা উচিত? দেখো, আমার যেটা ব্যক্তিগত মনে হয়, লকডাউনের জাস্টিফিকেশন গভর্নমেন্টের কাছে কি আছে, গভর্নমেন্ট কি ভেবে করছে, নিশ্চয়ই বিজ্ঞজনেরা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং আমাদের সবার কাছে কিন্তু সেই নির্দেশটা আসছে যে অমুক অমুক দিনে অমুক অমুক জায়গাতে লকডাউন। তা সত্ত্বেও কিন্তু লোকাল প্রশাসনগুলো অনেক জায়গাতে কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে। যেরকম প্রথম দিকে যদি আমাদের মনে থাকে যে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন ছিল, যে রেড অরেঞ্জে কন্টেনমেন্ট জোন যেটা বলা হচ্ছে, যে এই কন্টেনমেন্ট জোনটা কি, যেখানে হঠাৎ একটা পপুলেশনের মধ্যে যদি দেখা যায় যে করোনার নাম্বার অফ পেশেন্ট খুব বেশি বা রাইজ অফ করোনা পেশেন্ট, ক্রমাগত খুব দ্রুত হারে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে, সেই সব জোনগুলোকে প্রথমে আইডেন্টিফাই করা হয়। যে সেই আইডেন্টিফিকেশনের পরে কিন্তু সেটাকে কন্টেনমেন্ট জোন করা হয়েছিল এবং যেখানে কম্প্যারেটিভলি একটা দিন একটা সময় ধরে কেসগুলো স্টেবল আছে, সেখানে কিন্তু আলটিমেটলি অরেঞ্জ, রেড জোনটাকে অরেঞ্জ জোনে কনভার্ট করা হয়েছিল। তারপরে যেখানে সংখ্যা খুবই কম সেইখানে সেই জোনগুলো গ্রিন জোন হয়েছিল। তো এখন এই আলটিমেটলি লকডাউন ধাপে ধাপে বিভিন্নভাবে হচ্ছে, সেখানে কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য হলো যে করোনা রোগীর সংখ্যাগুলোকে কমানো, প্রথম কথা। 2 নম্বর, যদি কোনো জায়গাতে একটা ম্যাসিভ এক্সপ্লোশন অফ করোনা পেশেন্ট না হয়ে যায়, সেই দিকে তাকিয়ে কিন্তু এই লকডাউনগুলো করা হচ্ছে। কিন্তু
পাশাপাশি আমাদের ভাবতে হবে যে আমাদের দেশে এত লোক, 130-35 কোটির দেশ, সেখানে দেশে মাসের পর মাস লকডাউন বন্ধ রাখাটা তো বাস্তব ব্যাপার নয়। অবশ্যই। অর্থনীতিকে ভাবতে হবে, মানুষের প্রয়োজনকে ভাবতে হবে, বাচ্চাদের শিক্ষা ব্যাপারটা দেখতে হবে, স্বাস্থ্য, অর্থনীতি সব ব্যাপারটাই ভেবে কিন্তু আলটিমেটলি কোনো জিনিসই এখন যেগুলো করা হচ্ছে, নাথিং ইজ অ্যাবসলিউট, কিন্তু সময়ের সাথে প্রয়োজন বোধে যেসব সিদ্ধান্তগুলোকে রিল্যাক্স করার কথা সেগুলোকে রিল্যাক্সেশন দিতে হবে, যেসব সিদ্ধান্তকে একটু দৃঢ়ভাবে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সর্বোপরি আমি বলবো যে কোনো গভর্নমেন্ট, কোনো সংস্থা সেটা সম্ভব নয় তাদের পক্ষে যে 100% কন্ট্রোলে কোনো জিনিসকে একদমই তাই। নিয়ে আসা, যতক্ষণ না সাধারণ মানুষ নিজের দায়বদ্ধতাকে, নিজের দায়িত্ববোধটাকে বুঝবে। কেননা আলটিমেটলি এফেক্টেড হচ্ছে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ যদি নিজের দায়বদ্ধতা, নিজের দায়িত্বটাকে যদি না বোঝে এবং পাশাপাশি তার প্রতিবেশীকে, তার বাড়ির অন্য লোককে যদি সেই দায়বদ্ধতাকে না বোঝাতে পারে, তাহলে কোনো সমাজের ক্ষমতা নেই, কোনো প্রতিষ্ঠানের এটা নিজের লিমিটের বাইরের কাজ যে সবকিছুই প্রতিষ্ঠান করে দেবে, সমাজ করে দেবে, এটা কিন্তু ভুল ধারণা। সমাজ এবং মানুষ এটাই হলো আসল শক্তি। সে অর্থনীতি হোক, সে অসুখ হোক, সে দেশের উন্নয়ন হোক, সবটাই কিন্তু সমাজ এবং মানুষের দায়বদ্ধতাই কিন্তু সর্বোপরি। প্রতিষ্ঠান আছে, সরকার আছে, সবাই নিজের দায়বদ্ধতা এড়াতে পারে না এবং তার দায়বদ্ধতা এড়ানোর কোনো জায়গাও নেই, কিন্তু যতক্ষণ না মানুষ সচেতন হবে, অন্তত এই ক্ষেত্রে আমি বলবো করোনার ক্ষেত্রে যতক্ষণ মানুষ নিজেরা সচেতন না হবে, কোনো স্বাস্থ্য পরিষেবা এই অসুখটাকে কন্ট্রোল করতে পারবে না, সম্ভব। দেখুন, একটা প্রশ্ন আমরা নানাভাবে শুনেছি বা দর্শক বন্ধুরা একটা প্রশ্ন ভীষণভাবে করেন যে এই করোনার জেরে ঠিক কোন কোন অঙ্গ বা কোন কোন পোর্শন আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মধ্যে কি স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক এগুলো কি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে? এখন যে জিনিসগুলো হচ্ছে যে করোনার সময়ের সাথে মানে মেডিকেল সায়েন্স ইজ এভিডেন্স বেসড, মানে আমরা এভিডেন্স দেখি যে প্রথম দিকে আমরা ভাবছিলাম যে শুধু করোনাতে লাংস মানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ সেখানেই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছিল, কিন্তু এখন অনেকগুলো প্রেজেন্টেশন আসছে যে ইভেন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইজ অলসো অ্যাফেক্টেড। সেরকম ভাবে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যাফেক্টেড হচ্ছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যাফেক্টেড হচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যাফেক্টেড হচ্ছে, এবং ক্রমাগত এই সংখ্যাগুলো যে কত পার্সেন্ট কেসে কত কোন কোন অর্গানগুলো অ্যাফেক্টেড হচ্ছে, সেই জায়গাগুলো অ্যাফেকশনের ব্যাপারটাই আমরা কিন্তু ইনসিডেন্স ওয়াইজ বলি যে এইসব জায়গাগুলো মেনলি অ্যাফেক্টেড হচ্ছে, কিন্তু এটা বলা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডাইরেক্টলি জেনারেলি হয় না, কিন্তু যদি কোনো সুপারহিটেড কোনো আদার ইনফেকশন তার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, তাহলে যেরকম একটা করোনা পেশেন্টের সাথে ব্লাড প্রেশার যেটা আছে সেটা কোমরবিড ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ করোনা, কিন্তু তার প্রেশার সংক্রান্ত রোগ হয়তো আগে থেকে ছিল বা ওই সময় থেকে ডেভেলপ হতে পারে, তো সেরকমভাবে একটা অ্যাসোসিয়েশন হতে পারে, কিন্তু ডাইরেক্ট রিলেশনটা এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আপাতত সেরকমভাবে দেখা যায়। আচ্ছা, এর মধ্যেও এই করোনা আক্রান্ত বা করোনা রোগী এই বিষয়ে কিন্তু আরেকটা শব্দ ভীষণভাবে সাধারণ মানুষের কাছে পরিচিত, তা হলো ভেন্টিলেটর বা ভেন্টিলেশন। আমি একটা প্রশ্ন আপনার কাছে আসবো যে একজন করোনা রোগী কখন কোন পরিস্থিতিতে গেলে পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়? এগুলো বিভিন্ন আমরা ভাইটালস বলি এগুলোকে, যে ভাইটাল প্যারামিটার্স, যেরকম ভাইটাল প্যারামিটারে আমাদের পালস আসে, ব্লাড প্রেশার আসে, রেসপিরেশন আসে, SpO2 আসে, মানে অক্সিজেন কনসেন্ট্রেশন ইন ব্লাড। যখন একটা অক্সিজেন বেসিক্যালি আমাকে ভাবতে হবে যে করোনাটা বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ, যখন আমাদের এই যে লাংসের মাধ্যমে আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন অক্সিজেন জনিত বায়ু আমাদের শরীরে প্রবেশ করছে এবং ওখানে লাংস এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সেটা একটা এক্সচেঞ্জ হচ্ছে, যে ব্লাড আমাদের বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা লাংসে ফিরিয়ে দিচ্ছে এবং লাংস থেকে অক্সিজেন জনিত বায়ুটাকে নিয়ে
ব্লাডটা অক্সিজেনেটেড হচ্ছে। হুম এবং অক্সিজেনেটেড ব্লাডই কিন্তু আমাদের শরীরে কার্যকারী, সেটা কিন্তু কাজ করে। এবং যখন আমাদের শরীরে বিভিন্ন রকম গতিবিধিগুলো ঘটে, তাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা ব্লাডের মাধ্যমে লাংসে এসে এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে বেরিয়ে যায় আমাদের এক্সপিরেশনের মাধ্যমে, এবং ইন্সপিরেশনের মাধ্যমে যে অক্সিজেন জনিত যে বায়ুটা আছে সেটা লাংস এবং ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ হয়ে সেটা কিন্তু অক্সিজেনেটেড হয়ে যায় ব্লাডটা। কিন্তু এই যে অক্সিজেনেশনটা যখন এই করোনা সংক্রান্ত ডিজিজে সিভিয়ার সিমটমস যখন হয়, তখন কিন্তু এক্সচেঞ্জ প্রসেসটাই কিন্তু ইম্পেয়ার্ড হয়ে যায়, মানে বাধিত হয়। যে লাংসটা প্রপারলি অক্সিজেনেট হতে পারছে না, ব্লাডটা প্রপারলি অক্সিজেনেট হতে পারছে না, কেন ওই এক্সচেঞ্জ প্রসেসটা যেটা লাংস এবং ব্লাডের মাধ্যমে মাঝামাঝি হয় সেটা কিন্তু সঠিকভাবে হতে পারে না। তখনই কিন্তু আমাদের এই বিভিন্ন রকম যে যন্ত্র আছে, এখন আমাদের একটা যন্ত্র আছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, মানে যেখানে জেনারেলি আমরা সাধারণভাবে অক্সিজেনটা 5 থেকে 10 লিটার পর্যন্ত দিতে পারি, কিন্তু এই হাই ফ্লো নেজাল ক্যানুলাতে মানে উই ক্যান গিভ আপ টু 40-50 লিটার্স অফ অক্সিজেন পার মিনিট টু এ পেশেন্ট। মানে তাহলে কি হলো, যখন বেশি মাত্রায় অক্সিজেনটা ঢুকছে তখন কিছুটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যখন এই মাত্রাগুলো যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি আমাদের পেশেন্টকে ভেন্টিলেটরে দিতে হয়, এবং তখন কিন্তু পুরোটাই তার রেসপিরেশনটা মেশিনের কন্ট্রোলে চলে যায়, এবং তখন আমরা FiO2 কতটা দেব সেগুলো বিভিন্ন গ্যাজেটস আছে, বিভিন্ন প্যারামিটার্স আছে, সেগুলোকে সেট করে সবাইকে কিন্তু ভেন্টিলেটর দেওয়া মানে সবগুলো সেটিং একই থাকে না, যার যেরকম প্রয়োজন সে ভেন্টিলেটরের উপর আমরা সেটিং আছে যে কতটা মাত্রায় তাকে একবারে গ্যাস দেব, কতটা কনসেন্ট্রেশন অফ অক্সিজেন থাকবে, কতটা তার প্রেশারটা হবে, টাইডাল ভলিউম মানে কত পরিমাণে 1 সেকেন্ডে কতবার রেসপিরেশন চালাবো, এই সবগুলো সেটিং কিন্তু ভেন্টিলেটরের উপর নির্ভর করে। কিন্তু সুচিস্মিতা একটা মানে আমার হঠাৎ করে মনে পড়লো যে এই প্রশ্নটা একটা মানে যেহেতু আমি গাইনোকোলজিস্ট এবং গাইনোকোলজি আমার প্রফেশন, তো এই প্রথম প্রশ্নটা যখন তুমি বলেছে যে মেডিকেল কলেজ থেকে একটা প্রসূতি চলে গেছে, একদম তার সদ্যজাত বাচ্চা কিন্তু, তো সেই সদ্যজাত বাচ্চা তাহলে এটা কিন্তু সাধারণ মানুষের জেনে রাখা উচিত যে বাচ্চাদের মধ্যেও সংক্রমণ করোনা পেশেন্টের ক্ষেত্রে সমানভাবে হয়। যেরকম ভাবে আমাদের সাধারণ পপুলেশন করোনা অ্যাফেক্টেড হতে পারে, সেভাবে কিন্তু সদ্যজাত বাচ্চাও হতে পারে, আবার ছোট বাচ্চারাও কিন্তু সমানভাবেই অ্যাফেক্টেড হয়। এবং এখনো বলা হচ্ছে যে ইভেন যদি কোনো মা প্রেগনেন্ট থাকে, হয়তো একটা করোনা সংক্রান্ত প্রসূতি, তার সবে করোনা হয়েছে এবং তার প্রসব হয়েছে, তো লোকেরা জিজ্ঞেস করতেই পারে যে ডাক্তারবাবু আমার যে সদ্যজাত বাচ্চা হলো, যদি মার ডেলিভারি হওয়ার পরপরই যদি বাচ্চাকে সরিয়ে নিই তাহলে কি বাচ্চাটা কি সংক্রমণ হতে পারে? তো এটা এখনো কিন্তু মানে আনসার্টেন, কিন্তু একটা পসিবিলিটি রয়ে যায় এখনো। আমরা বলছি যে দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাট দেয়ার ইজ আ এক্সচেঞ্জ প্ল্যাসেন্টাল বেরিয়ে, যেটা ফুল থাকে, ফুল থেকে রক্তের চলাচলের মাধ্যমে বা ভার্টিক্যাল ট্রান্সমিশন যেটা আমরা বলি, যে মা থেকে প্রসূতি, মা থেকে বাচ্চার মধ্যে ভার্টিক্যাল ট্রান্সমিশন হওয়া সম্ভব, এটা এখনো সার্টেন নয়। কিন্তু সদ্যজাত মা পাশে যদি বাচ্চাটা নবজাত শিশু যদি থাকে তাহলে তার মধ্যে কিন্তু সংক্রমণ হবে, এবং সেটার ইনসিডেন্স কিন্তু সাধারণ পপুলেশনে যেভাবে সংক্রমণ হওয়ার কথা সেই একই স্ট্যাটিস্টিক্যালি লজিস্টিক বেস করে কিন্তু সংক্রমণ হয়। এবং বাড়িতে যাদের বাচ্চা আছেন তাদের জন্য আমি বলে রাখি যে বাচ্চাদেরও কিন্তু সতর্ক রাখবেন, কারণ তাদেরও কিন্তু করোনা হওয়ার সম্ভাবনা অন্য পপুলেশনের মতোই। কিন্তু এটা খুব ভালো জিনিস যে যতগুলো সদ্যজাত বাচ্চা বা বাচ্চারা যারা আছেন তাদের মধ্যে সংক্রমণ হলেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের সিমটমগুলো খুব মাইল্ড ভ্যারাইটির হয়। একেবারে ডাক্তারবাবু, আমি ঠিক এখানেই প্রশ্নটা করব, যারা এই মুহূর্তে বা যারা এই করোনা আবহে যারা সদ্যজাতকে মানে একেবারে যারা প্রসূতি, যারা জন্ম দিয়েছেন সেই সন্তানকে, তাদের ঠিক কোন কোন দিকগুলোকে মাথায় রেখে এবং সেই সদ্যজাত মহিলা সেই যে যে প্রসূতি তারই বা কোন কোন দিকগুলিকে মাথায় রেখে চলা উচিত? আমরা যেরকম বলি যে বৃদ্ধ, যারা কোমরবিড আছে এবং প্রসূতি, এই তিনটেকে কিন্তু আমরা একটা স্পেশাল ক্যাটাগরি করা উচিত।
হুম যাদের কোমরবিডিটি আছে, যারা বৃদ্ধ আছেন এবং যারা প্রসূতি আছে, এই তিনটেকে যদি আমরা একটা আলাদা ক্যাটাগরিতে যদি আমরা রাখি, তাহলে তাদের কিন্তু সাধারণ পপুলেশনের চেয়েও বেশি সতর্ক থাকা দরকার। যদি কোনো সময় বাড়িতে কোনো জ্বরের আক্রান্ত রোগী থাকে, হুম প্রসূতিকে প্রথমে দূরে নিয়ে যায়। প্রসূতিকে তার ধারে পাশে ইভেন রান্না পরিবেশন করার জন্য বা অন্যান্য কাজ করার জন্য তাকে নিযোগ না করা হোক। কারণ একটা প্রসূতি যদি ইনফেকশন যদি হয়, তাহলে অনেক সময় কিন্তু তার মাত্রাধিক সিমটম বা অন্য সমস্যাগুলি দেখা যেতে পারে, যেটা কিন্তু শুধু প্রসূতি নয়, তার গর্ভে যে সন্তানটা আছে তার উপরে কিন্তু ক্ষতির আশঙ্কাটা বাড়িয়ে দেয়। এই জন্য প্রসূতিদের একটা স্পেশাল ক্যাটাগরিতে আমরা ট্রিট করা উচিত, যে এদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা ডাক্তার, আমি আরেকটা প্রশ্ন একটুখানি জানতে চাইবো। এমন আমরা বহুবার দেখেছি যে যিনি একেবারে প্রসূতি তিনি আক্রান্ত হয়েছেন, এবং কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠে আসছে যে যিনি আক্রান্ত হচ্ছেন তার ডেলিভারির সময় কি কোনো রকম কোনো অসুবিধা হতে পারে? এটা দুদিকেই যদি আমি বলি, যে একটা হলো মেডিকেল টিম আর একটা হলো পেশেন্ট। ডেলিভারি ইজ অ্যান অপারেশন, হুম সেটা নর্মালি হোক আর সিজারি হোক। যখনই স্বাস্থ্যকর্মীরা সেই পেশেন্টের কাছে যাবেন ডেলিভারি করাতে, তখন কিন্তু সম্পূর্ণ সচেতন তাদের থাকতে হবে, যেটা আমরা হয়ে থাকি। যে পুরো ডেলিভারি টিমের যে মেম্বার্স আছেন, ডক্টর, সাফাই কর্মী, নার্স, অন্য অ্যাটেন্ডেন্ট, সবাইকে কিন্তু সেই স্পেশাল প্রোটেকশন নিয়ে যেরকমভাবে আমরা একটা করোনা পেশেন্টকে ট্রিট করি বা অপারেশনের যে সাবধানতা অবলম্বন করি, সেই সাবধানতাটাই আমরা নিয়ে থাকি। এবার পেশেন্ট সংক্রান্ত আমরা ডেলিভারি হোক আর অপারেশন সিজারি হোক না কেন, সে দুটো ক্ষেত্রে কিন্তু পেশেন্টের অন্যান্য অপারেশনের ক্ষেত্রে যে প্রোটোকলটা আমরা নিয়ে থাকি পেশেন্টের জন্য, সেই প্রোটোকলই নিতে হবে। বিশেষ কোনো আলাদাভাবে অপারেশনের বিভিন্ন কোনো সাবধানতা পেশেন্টের ক্ষেত্রে সেটা নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন কোথাও গিয়ে আসে, যারা গর্ভবতী তারা বহুবার ডাক্তারের কাছে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে নানা ধরনের পরীক্ষা থাকে, যেটা একেবারে তাদেরকে স্পর্শ করে সে পরীক্ষাগুলো করতে হয়। ফলে একটা এই দিক থেকে একটা ভয়ের বা একটা আতঙ্কের জায়গা অবশ্যই থাকে যে সংক্রমণ বাড়তে পারে। তো সেই দিকে আপনি কি বলবেন? দুপক্ষকেই বলতে হবে, যিনি পেশেন্ট অর্থাৎ যিনি গর্ভবতী তিনি যখন যেমন যাচ্ছেন তাকে কি কি সতর্কতা নিতে হবে, এবং যে জায়গাগুলোতে যাচ্ছে পরীক্ষা করাতে তাদেরই বা কোন কোন দিকগুলিকে মাথায় রাখা প্রয়োজন? গর্ভবতী মায়েদের সচরাচর যে পরীক্ষাগুলো হয়, একটা হলো আল্ট্রাসাউন্ড আর বাকিটা ব্লাড পরীক্ষা। এই দুটো ক্ষেত্রে মানে একটা ল্যাবরেটরি টেস্টিং এর কথাই আমার মনে হয় আপনি বলছেন। একদম একদম একদম। তো সেই ল্যাবরেটরির ক্ষেত্রে কিন্তু 1 বাই 1 যদি পেশেন্ট আসে, আর সেই স্বাস্থ্যকর্মী যিনি ওনার ব্লাড নিচ্ছেন বা আল্ট্রাসাউন্ড করছেন, সেই লোকগুলো কিন্তু কোনোভাবে কিন্তু জ্বরে যদি আক্রান্ত থাকে এবং যদি জ্বরে অসুখ যদি তাদের না হয়, তাহলে আমরা সচরাচর ভেবে নেব যে সুস্থ মানুষ সচরাচর, কেন অ্যাসিম্পটোমেটিকও পেশেন্ট হয়েছে করোনাতে, তো ততটা সতর্কতা তো সম্ভব নয় যে সুস্থ মানুষকে আমি বলে দিলাম যে আপনি তো অ্যাসিম্পটোমেটিক পেশেন্টও হতে পারেন। সেই জায়গাটা কিন্তু একটা বিশ্বাসের জায়গা রাখতে হবে যে না, একটা সুস্থ সবল মানুষ যখন একজনের ব্লাড নিচ্ছে তার করোনা হয়নি, তাহলে তো আমাদের পক্ষে 130 কোটিরই পপুলেশনের ব্লাড পরীক্ষা করতে হয়, মানে করোনা টেস্টিং করতে হয়। এবং একবার করোনা টেস্টিং হয়ে গেলেই তার মানে এটা নয় যে সে করোনা কোনোদিন নেগেটিভ আছে বলে পজিটিভ হবে না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু একজন সুস্থ স্বাস্থ্যকর্মী যদি কোনো পেশেন্টের ব্লাড নিয়ে থাকে বা আল্ট্রাসাউন্ডে যদি নিযোগ হয়ে থাকে, তাহলে আমাকে ভাবতে হবে যে সেই পেশেন্টটা করোনা আক্রান্ত নয়, স্বাস্থ্যকর্মীরা। এবং কিন্তু সাবধানতার কথা, যে আমরা দুজন লোক যদি পাশাপাশি আসি, আমাদের ক্ষেত্রে যে মাস্ক পরা, স্যানিটাইজার পরা এবং এই হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে ফেস শিল্ড পরাটা, তারা এতগুলো লোকের কন্ট্যাক্টে আসছে যে এখন দেখবেন যে বিভিন্ন জায়গাতে ফেস শিল্ড পরাটা, যে আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসে নিজেকে প্রিভেন্ট করি এবং অন্যকে আমার দ্বারা যদি আমি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট হয়েও থাকি, তাহলে সে আমার থেকে আক্রান্ত না হয়ে যায়। প্রপারলি গ্লাভস ইউজ করা, স্যানিটাইজেশন ব্যবহার করা, মাস্ক পরা, ফেস শিল্ড পরা, এগুলো স্বাস্থ্যকর্মীর দিকে। এবং পেশেন্টের ক্ষেত্রে তো সেই সেই স্যানিটাইজেশন, মাস্ক এবং ওখানে একটা জায়গাতে ওভার ক্রাউডিং না হয়ে যায়, সোশ্যাল ডিস্টেন্সিং।
আমরা দেখবেন হাসপাতালে কিন্তু অনেক জায়গাতে আমি বিগত দিনেও দেখেছি যে পেশেন্টরা আসছেন সারিবদ্ধ লাইন করে পেশেন্ট দাঁড়িয়ে পড়ছে দেখা, সেটা কিন্তু ভালো নয়। কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনারা নিজেরাও কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, এবং যদি কোথাও দেখা যায় যে এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না, আপনারা একে অপরকে বলুন, সে প্রতিষ্ঠানকে বলুন, সে কর্মীবৃন্দকে বলুন, তাদের অধিকর্তাকে বলুন যে সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু আমাদের অনেক বড় একটা অস্ত্র টু প্রিভেন্ট দ্য ডিজিজ ফর দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। এই জিনিসটা যতটা আমরা অবলম্বন না করব, আমাদের দেশে কিন্তু এখনো মাত্র পেশেন্টের সংখ্যা হয়েছে 26 লক্ষ। আমি মাত্রই বলবো, 130 কোটির নিরিখে 26 লক্ষ মাত্র বলবো। এখনো আমাদের দেশে পার ডে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে 8 লক্ষ লোকের টেস্টিং মাত্র হচ্ছে। এখনো কিন্তু আমরা অনেক লো লেভেলে আছি। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রিভেনশনের উপরে আমাদের বিশেষ নজর দিতে হবে, যেন সাধারণ মানুষ করোনায় আক্রান্ত না হয়। একেবারেই আমরা সবসময় শুনে আসছি যে করোনা মানেই বা করোনার থেকে সাবধানতা মানেই আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে সামাজিক দূরত্বটা। দেখো, আমি এই বিষয়টা একটু জানতে চাইবো, যিনি সদ্যজাত অর্থাৎ একেবারে যে ছোট সন্তান, তাকে তো মার থেকে কখনো সরিয়ে রাখা যায় না, এটা সম্ভব নয় কখনো সরিয়ে রাখাটা। তো সেই দিকে তাকিয়ে সেই মা যদি করোনা আক্রান্ত হয়, মানে তার সঙ্গে একেবারে সেই সঙ্গে সদ্যজাত থাকা বা কখনো কখনো যেটা সব থেকে বড় কথা ব্রেস্ট ফিড করা হয়, সেটা কি সেফ কোথাও গিয়ে? না, আমরা সুচিস্মিতা, আমি বলে রাখি যে আমরা অনেক সময় কিন্তু সদ্যজাতকে মা থেকে সরিয়ে দিই। যেরকম যদি বিগত দিনেও যদি কোনো পেশেন্ট অ্যাক্টিভ টিউবারকুলোসিস যদি কারো থাকে, টিবি যদি থাকে মায়ের, তার যদি বাচ্চা জন্ম নেয়, আমরা কিন্তু বাচ্চাকে মা থেকে প্রথমে একটা দূরত্ব মেনটেন করে দিই, তাকে ব্রেস্ট ফিডিং করাতে বারণ করি, কেননা সেই বাচ্চারও টিবি হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে কিন্তু একই কথা, যদি সদ্যজাত মায়ের যদি করোনা থাকে, কয়েকটা দিন অপেক্ষা করলে কিন্তু সে মা করোনা ফ্রি হয়ে যাবে, তারপর সে বাচ্চার দুধ খাওয়া। কিন্তু ওই সময়টুকু যখন অ্যাক্টিভ ফেজ অফ দ্য ডিজিজ আছে, মাকে বাচ্চা থেকে দূরত্ব মেনটেন করে আর্টিফিশিয়াল ফিডিং, সেই জায়গাটা কিন্তু আমাদের অবলম্বন করতে হবে। অবশ্যই আমরা এই মুহূর্তের যে পরিস্থিতি দেখছি তাতে ঘরে ঘরে জ্বরটা খুব কমন, সেটা করোনা হোক বা করোনার সঙ্গে রিলেটেড বা বলা যায় যে ইনফ্লুয়েঞ্জা, এটা মোটামুটি প্রায় সব জায়গাতেই বর্তমান, প্রায় সব ঘরেতেই। কোথাও কি গলা ব্যথা, কোথাও কি হালকা জ্বর, কখনো মাথা ব্যথা, এই বিষয়টি হয়েই থাকে এবং যার জন্য নিঃসন্দেহে আতঙ্ক অনেকটাই বাড়ছে। কিন্তু এটা হলো সাধারণ মানুষ, যারা গর্ভবতী তাদের নিঃসন্দেহে তারা অনেকটাই স্পেশাল, অনেকটাই গুরুত্বপূর্ণ। তো সেই দিকে তাকিয়ে এই রকম যারা ধরুন গর্ভবতী, ফলে যাদের এরকম এই সিমটমসগুলো তারা দেখতে পাচ্ছে, করোনা নাই হোক, যদি শুধুমাত্র জ্বর বা সর্দি কাশি বা মাথা ব্যথা এইগুলো দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ হলে একটা কোনো সামান্য ধরনের জ্বরের ওষুধ খেলে পরে সেটা কমানোর একটা চান্স থাকে। কিন্তু গর্ভবতী যারা, তারা তো যে কোনো ধরনের ওষুধ খেতে পারবেন না। তো সেই দিকে তাকিয়ে তারা ঠিক কী করবেন সেই মুহূর্তে? এখন আগে সাধারণ জ্বর হলে আমরা প্রথমে বলতাম যে অনেক লোকেরাই কিন্তু দোকান থেকে ওষুধ কিনে নিচ্ছে, সে প্যারাসিটামল জাতীয় ওষুধ, বা নিজেরা সেলফ চিকিৎসা করছে। কিন্তু এখন এই করোনা নিরিখে কোনো জ্বরকে কিন্তু হালকাভাবে নেওয়া উচিত নয়। সেটা হয়তো উপরওয়ালা চাইলে সেটা কিন্তু করোনা না হোক, কিন্তু করোনা হতেও তো পারে। এই জন্য অতি সত্বর নিকটে যে স্বাস্থ্য পরিষেবা আপনার কাছে উপলব্ধ আছে, সে হাসপাতাল হোক, ডাক্তারবাবু হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, আপনারা গিয়ে প্রথমে নিজেরা নিশ্চিত হয়ে যান। কেননা একজন ডাক্তারবাবুর অভিজ্ঞতা একটা সাধারণ মানুষের চেয়ে নিশ্চয়ই মেডিকেল সায়েন্সে বেশি, এবং সেই জন্যে কোনো জ্বর হলে নিজেরা সেলফ চিকিৎসা না করে আপনি একজন স্বাস্থ্য ডাক্তারের কাছে গিয়ে নিজের পরামর্শটা নিন। কেননা সেই জ্বরটা যদি পরবর্তীকালে দেখা যায় যে সেই জ্বরটা সাধারণ জ্বর নেই, করোনাই ছিল, হয়তো একটা সাধারণ লোকের উপলব্ধি নাও হতে পারে, কিন্তু সেটা যদি পরবর্তীকালে করোনা হয়, ততদিনে কিন্তু আপনি আপনার বাড়ির লোককে বা আপনার আশেপাশের পরিবেশকে কিন্তু করোনা ছড়িয়ে দিয়েছেন। তো আমার বলাটা হলো যে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকুন, যে জ্বর হলে একজন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিন,
কিন্তু তার জন্য অযথা আবার আতঙ্কিত হবেন না। যে কোনো জ্বরই করোনা হবে, 100% করোনা হবে তাও নয়। আতঙ্কের কোনো জায়গা নেই, কিন্তু সাবধানতার জায়গা সব সময় আছে। সাবধান থাকাটা কিন্তু মানুষকে ভালো রাখে। একেবারেই। কিন্তু আতঙ্কিত হলে মানুষ একদম। অনেক সময় মানসিক ভাবেও কিন্তু গ্রস্ত একেবারে। হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়। তো সেই জায়গাটা নিজেরা আশ্বস্ত থাকুন যে করোনা হয়েছে, করোনা চলছে, কিন্তু করোনা আমাদের আতঙ্কের কারণ হবে না। এই করোনাকে সাথে নিয়ে কিন্তু আমাদের চলতে হচ্ছে, এটা আমার বাধ্যকতা আমাদের। যে এই রোগটা চলে এসছে, কিন্তু এখন আমাদের এখানে যতটা আমরা সাবধান থাকবো, যতটা আমরা সতর্ক থাকবো, একে অপরকে এই রোগ থেকে বাঁচাতে, সেটা সমস্ত দেশে সমস্ত মানব জাতির কল্যাণের দিকে আমি একটা কাজ করছি। কিন্তু তার জন্য অযথা আতঙ্কিত হওয়ারও কোনো জায়গা নেই। কেন বিভিন্ন রোগে বিভিন্ন সময় মর্টালিটি মানে মৃত্যু দর আছে। হেন কোনো রোগ নেই যাতে মৃত্যু হয়নি। একদম। কিন্তু এই 4টে বা 10,000 বা 20,000 মৃত্যু হয়ে গেছে বলে এতটা আতঙ্কিত যে সবকিছুই কিন্তু করোনা নিরিখে ভাববো আমি, তাও না। বাস্তববাদী হতে হবে। নিশ্চয়ই মৃত্যু কাম্য নয়, কিন্তু যদি কোনো জায়গাতে আমরা যদি সাবধান থেকে এই মৃত্যুটাকে এড়াতে পারি, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় উপলব্ধি। রোগ থেকে যদি নিজেদের বাঁচাতে পারি, সেটা আমাদের অনেক বড় একেবারেই, উপলব্ধি। একেবারেই, অবশ্যই। ডাক্তারবাবু, এরপর আমি একটা বিষয় একটু জানতে চাইবো, জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ যে গর্ভবতীরা থাকেন তাদের ভীষণ একটা কমন রোগ বা কমন একটা অসুখ যেটা, সেই বিষয়টা আমি একটু আসবো, তবে তার আগে পরবর্তী ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? আমি অর্ঘ মন্ডল বলছি, আমি আচ্ছা। তপন থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি আমার মিসেসের কিছুদিন আগে লিভার অ্যাক্সেস হয়েছিল। লিভার অ্যাক্সেস হওয়ার পরেও একটা দেখিয়েছিলাম যে একটা ইউরিয়াতে একটা ছোট টিউমারও রয়েছে। তো এখন এই মুহূর্তে তার মাঝখানে কিছুদিন আগে জ্বরও হয়েছিল, তো জ্বরে অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বরটাও সেরে গেছে। আচ্ছা। তো এখন এই মুহূর্তে মানে কি করণীয়, মানে কি করবো এখন এই আচ্ছা, সময়? আপনারা কি করোনা টেস্ট করিয়েছিলেন? না, করোনা টেস্ট করাইনি, আর জ্বর সেরে গেছে। জ্বর অনেকদিন আগে জ্বরটা সেরে গেছে। আচ্ছা। মোটামুটি 15-20 দিন আগে সেরে গেছে জ্বর। করোনা টেস্টটা করাতে হয়নি, করিনি। আচ্ছা, ডাক্তারবাবু। লিভার অ্যাক্সেস যে জায়গাটা আছে সেটা কিন্তু লিভারে পাস মানে ফুড জমা হয়ে গেছে, এবং লিভার অ্যাক্সেসটা কিন্তু সবসময় লিভারের ক্ষতি করে থাকে। সেই জন্য কিন্তু আপনার লিভার অ্যাক্সেসের চিকিৎসা করাটা ডাক্তার কাছে যান, পরামর্শ দেন। অনেক সময় অপারেশন না করেও লিভার অ্যাক্সেসের চিকিৎসা এখন সম্ভব। এখন আল্ট্রাসাউন্ড হয়ে গেছে, সেখানে আমরা একটা ছুঁচ ফুটিয়ে সেই পুরো পুঁজটাকে বার করে নিতে পারি, এবং আপনার অপারেশন ছাড়াই আপনার রোগী সুস্থ হয়ে যাবে। আপনি বলছেন কয়েকদিন আগে জ্বর হয়েছিল, এখন জ্বর নয়, তাহলে এখন এই মুহূর্তে লিভার অ্যাবসেসের কেন জ্বরটা লিভার অ্যাবসেসের জন্য হতে পারে। যদি সে লিভার অ্যাবসেসের জন্য জ্বর হয়ে থাকে, তাহলে হয়তো এখন দুটো পসিবিলিটি আছে। একটা, হয়তো লিভার অ্যাবসেসটা ছোট হয়ে গেছে, আর নইলে সে ইনফেকশনটা সাইলেন্ট আছে ডিউ টু অ্যান্টিবায়োটিক। কিন্তু আপনাকে দেখতে হবে যে লিভার অ্যাবসেসটা যেহেতু আপনার লিভারে, আপনার স্ত্রীর লিভারের ক্ষতি করছে, একবার গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি প্রয়োজন মনে হয় ডাক্তারবাবু, তাহলে আপনার একটা আল্ট্রাসাউন্ড করান, লিভার অ্যাবসেসের অবস্থাটা বোঝা হোক। যদি সেই লিভার অ্যাবসেসটা থাকে এখনো, তাহলে সেটা কিন্তু আল্ট্রাসাউন্ডে একটা অ্যাসপিরেট করলে, মানে একটা ছুঁচ ফুটিয়ে লিভার আল্ট্রাসাউন্ড গাইডেড কিন্তু অ্যাসপিরেট করলে কিন্তু লিভার অ্যাবসেসটা ভালো হয়ে যায়। অযথা আপনি এই ব্যাপারে চিন্তা করবেন না। আপনার নিকটের যে কোনো ডাক্তারের কাছে যান, ওনার পরামর্শে কিন্তু আপনার রোগী, আপনার স্ত্রী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, এটুকু আমি আপনাকে বিশ্বাসের সাথে বলতে পারি। ডাক্তারবাবু, যে বিষয়টা আমরা ছিলাম, জেস্টেশনাল ডায়াবেটিস গর্ভবতীতে। দেখুন, ডায়াবেটিস আমরা অনেক সময় বলে থাকি যে প্রেগনেন্সি ইজ এ ডায়াবেটোজেনিক কন্ডিশন। মানে ডায়াবেটোজেনিক মানে যে যেখান থেকে ডায়াবেটিসের সমস্যার উৎপত্তি হতে পারে। জেনেসিস অফ ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, যে পেশেন্টটা ডেলিভারির আগে সুস্থ মানুষ ছিল, তার ব্লাড সুগারটা বেড়েছিল না, তারও কিন্তু প্রেগনেন্সিতে সুগারের মাত্রাধিক হয়ে সেটা ডায়াবেটিসে পরিণত হতে পারে। আবার যখন তার প্রেগনেন্সিটা ওভার হয়ে যাবে, তারপরে কিন্তু আবার সেই সুগারটা নর্মাল লেভেলে আসার সম্ভাবনাই কিন্তু বেশি। তার মানে হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে যদি কোনো মহিলার সুগার ধরা পড়ে, তাহলে আমরা প্রথমেই তাকে ভাবি যে ইটস আ কেস অফ জেস্টেশনাল ডায়াবেটিস।
এবং সেই ডায়াবেটিসে আমাদের ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখাটাই কিন্তু আমাদের প্রাইমারি উদ্দেশ্য। কেননা যদি সুগারটা কন্ট্রোলে না রাখা যায় তাহলে অনেকগুলো সমস্যা কিন্তু মা এবং বাচ্চা উভয়ের ক্ষেত্রেই হতে পারে। বাচ্চার ক্ষেত্রে কিন্তু পেটে জলের মাত্রা বেড়ে যেতে পারে, পেটে ইনফেকশন হতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে, বাচ্চার লাং ম্যাচুরিটি হচ্ছে না সেটা হতে পারে, বা হঠাৎ করে পেটে গর্ভবতী মায়ের পেটের বাচ্চার হঠাৎ করে অন্য কোনো কারণ ছাড়াই মৃত্যু ঘটতে পারে, যেটাকে আমরা বলি ইন্ট্রাইউট্রাইন ফিটাল ডেথ। সাডেন ইন্ট্রাইউট্রাইন ফিটাল ডেথ ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ জেস্টেশনাল ডায়াবেটিস। এই জন্য প্রেগনেন্ট মায়েদের ফ্রিকুয়েন্টলি ডাক্তারের পরামর্শ নিয়ে সুগারের পরীক্ষাটা অন্তত করে নেওয়া উচিত। যে উনি একটা পেশেন্ট অফ জেস্টেশনাল ডায়াবেটিস তো নন। যদি সেটা হয় তার চিকিৎসার মাধ্যমে তাকে কিন্তু আমরা বলি যে ইউগ্লাইসেমিক করা। ইউ মানে সমানভাবে, যে প্রেগনেন্সির আগে যেরকম সাধারণ মানুষের সুগারের মাত্রা ব্লাডে থাকা দরকার, সেরকমভাবে ওষুধপত্রের মাধ্যমে আমরা কিন্তু তাকে ইউগ্লাইসেমি করে নিই, এবং তখন কিন্তু যদি সুগারের মাত্রাটা ঠিক করে দিতে পারি আমরা ওষুধপত্রের মাধ্যমে, তখন কিন্তু উনি একবারে নর্মাল প্রেগনেন্ট লেডির মতো বিহেভ করেন এবং তার যতগুলো সমস্যা আছে অনেকগুলো সমস্যা থেকে তিনি মুক্তি পেতে পারেন, বিশেষ করে নিজের ক্ষেত্রে এবং যে গর্ভে যে বাচ্চাটা আছে তার ক্ষেত্রে। কিন্তু কিছুটা ক্ষেত্রে দেখা যায় যে অনেক মায়েরা প্রি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, মানে জেস্টেশন মানে ডেলিভারি পেটে আসা। তো যদি সে আগে থেকেই যদি ডায়াবেটিস থাকে, তাই ডায়াবেটিসের মাত্রাটা কিন্তু সুগারের মাত্রাটা প্রেগনেন্সিতে আরো বেশি হতে পারে। তখন কিন্তু আমাদের যারা ডায়াবেটিক মাদার আছে, যারা ডেলিভারির আগে যাদের ডায়াবেটিস ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমাদের খুব সতর্ক থাকতে হয় যে কোনো সময় কিন্তু ব্লাড সুগারের মাত্রাটা মাত্রাধিক না হয়ে যায়, কারণ আবার সেই কমপ্লিকেশন হবে বাচ্চাদের ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে। এই জন্য তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রেখে ফ্রিকুয়েন্ট ব্লাড চেক আপ করে ব্লাড সুগারের মাত্রাটা দেখে আমরা ওষুধপত্র, বিশেষ করে আমরা ইনসুলিন দিয়ে থাকি, এবং ইনসুলিনের মাধ্যমে তাকে কিন্তু কন্ট্রোল ডেলিভারি করানোর চেষ্টা করি অ্যাজ ফার অ্যাজ ডায়াবেটিস ইজ কনসার্ন। একদম একেবারে আমরা আলোচনায় ফিরবো নিঃসন্দেহে, তবে পরবর্তী ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, স্বপন মন্ডল। আচ্ছা, কোথা থেকে বলছেন? ডায়মন্ড হারবার। বলুন বলুন। আমার একটা ভুসি মাছ দোকান আছে ছোট। আচ্ছা, কাপড়ের মাছ, দুটো মাছ মেরে যাই। হাত স্যানিটাইজার করার ঠিক সময় পায় না, খদ্দের হাতে টাকা পয়সা সব সময় নিই। এবার সেই দিকে সতর্কতা কি অবলম্বন করা দরকার? আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন ডাক্তারবাবু। যদি আমি এর প্রশ্নটা ঠিক করে শুনে থাকতে পারি। হ্যাঁ, উনি বললেন যে উনি একটি দোকানে যান, সেখানে উনি দুটি মাস্ক ব্যবহার করেন, স্যানিটাইজার সঙ্গে রাখেন, কিন্তু টাকা পয়সাটাও তো তার সঙ্গে থাকেন। ফলে কি সতর্কতা তিনি নেবেন? দেখুন, মাস্ক, স্যানিটাইজার এই দুটো কিন্তু এই রোগের সতর্কতার মধ্যে কিন্তু অন্যতম জায়গা রাখে। যে মাস্কটা আমাদের পরতে হবে, মাস্কটা বিশেষ করে আমি এর আগের দিন চর্চাতেও বলেছেন, N95 মাস্ক আমাদের পরা উচিত। এবং তার সাথে কিন্তু যেহেতু উনি টাকা পয়সায় হাতে রাখছেন, সবসময় টাকা পয়সায় হাত না দেওয়াটাই উচিত। প্রয়োজন বিশেষেই টাকায় হাত দেবেন। তাছাড়া কিন্তু আপনি ফ্রিকুয়েন্টলি আপনার হাতটাকে স্যানিটাইজ করবেন, এবং স্যানিটাইজ না করে সেখানে মুখে বা চোখে বা নাকে আঙুল দেবেন না, এবং মাস্কটা কিন্তু অতি অবশ্যই। এর সাথে এই কথাটা বলে রাখি যে অনেক ক্ষেত্রে অনেক সাধারণ মানুষের কাছে স্যানিটাইজেশনটা ভেরি কস্টলি অ্যাফেয়ার মনে হয়। সিম্পল সাবান দিয়ে নিজের হাতটা ভালো করে পরিষ্কার করুন, সেখানে হাত দেবেন না, এবং আপনি ঘন ঘন অন্তত আধ ঘন্টা অন্তর হাতটা সাবান দিয়ে ধুয়ে নেন। তাতে কিন্তু স্যানিটাইজেশন ইকুয়াল ইফেক্ট পাওয়া যায়। ডাক্তারবাবু, একদম আমরা প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমি একটা বিষয় একটু জানতে চাইবো, আমরা করোনা সংক্রমণ বা করোনা থেকে বেরোনোর জন্য বারবারই ডাক্তারদের পরামর্শ, অর্থাৎ আপনাদের প্রত্যেকের পরামর্শ অনুযায়ী বলা হচ্ছে যে ইমিউনিটি বুস্ট আপ খুব প্রয়োজন। একটা সাধারণ মানুষের পক্ষে ইমিউনিটি বুস্ট আপটি কতটা প্রয়োজন, কীভাবে তিনি ইমিউনিটি বুস্ট আপ করতে পারেন? আর দ্বিতীয় নম্বর, গর্ভবতী মায়েরা, অর্থাৎ তারা অন্যান্যদের তুলনায় অনেক বেশি স্পেশাল, অনেক বেশি তাদের টেক কেয়ার করা প্রয়োজন। সেই দিকে তাকিয়ে তারাই বা কোন ইমিউনিটি বুস্ট আপের জন্য কি
খাবার দাবার খাবেন বা কিভাবে ইমিউনিটি বুস্ট আপ করবেন? দেখুন, ব্যালেন্স ফুড যেটা আছে, প্রত্যেক মানুষের সবসময় কিন্তু তার আশেপাশে যে অ্যাভেলেবল ফুড মেটেরিয়াল আছে সেটাই কিন্তু তাকে ব্যালেন্স ফুডে যোগান দিয়ে দিতে পারে। এটা নয় যে আপনাকে প্রোটিন ক্যাপসুল খেতে হবে বা আপনাকে মাল্টিভিটামিন ক্যাপসুল খেতে হবে। ওষুধের উপরে ভরসাটা তখনই রাখবেন যখন আপনার তার বিশেষভাবে প্রয়োজন হবে। কিন্তু খাওয়া দাওয়া আমরা রেগুলারলি করে থাকি, তার জন্য সেটাকে কিন্তু কোনো সময় কিন্তু আপনি ওষুধের সাথে মিলিয়ে দেবেন না। খাওয়া এবং ওষুধ দুটো আলাদা জিনিস। ওষুধটা হলো আপনার প্রয়োজনে, যখন আপনার কোনো বিশেষভাবে কোনো অসুবিধে বা কোনো অভাব ঘটেছে সেটাকে কিন্তু ফুলফিল করাটা হলো আমাদের ওষুধের কাজ। বা আপনি অসুস্থ হলে তখন ওষুধের প্রয়োজন হবে, কিন্তু একটা সুস্থ মানুষ সুস্থ কিভাবে থাকবে, আমি অসুখ হবে না আমার, এটাই আমার চেষ্টা হওয়া উচিত। অসুখটা তো কাম্য নয়। আমি খাওয়া দাওয়া, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমি সেইভাবে করে চলবো যেন আমার অসুখটা কম হয়, অসুখটা না হয় যেন, এটাই আইডিয়াল। সেই জন্য ব্যালেন্স ফুড মানে আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস আপনার সেই খাওয়া দাওয়ায় আপনার থাকতে লাগে। আপনি গ্রিন ভেজিটেবল খান, আপনি একটু ফল খান, আপনি যদি নিরামিষভোজী হন তাহলে আপনি দুধ বা ছানা এগুলো খেতে পারেন। আপনি যদি আমিষভোজী থাকেন তাহলে আপনি অ্যানিমাল প্রোটিন আপনার কাছে অ্যাভেলেবেল আছে, আপনি সেটা খেতে পারেন। সবসময় যে আপনাকে ভালো করে কস্টলি আইটেমেই কিন্তু প্রোটিন আছে তা নয়। নন ভেজিটেরিয়ান যারা আছে তারা সয়াবিন খেতে পারে, ডাল খেতে পারে, তার সাথে আপনি লিফি ভেজিটেবল খান, ভেজিটেবল মাত্রাটা একটু বাড়িয়ে দেন, জলটা বেশি করে খান, লিকুইড ইনটেক যেন আপনার কম না হয় সেটার দিকে লক্ষ্য রাখা। জল তো খেতেই হবে, কিন্তু আমরা অনেক সময় কি করি, কাজের মাধ্যমে হোক বা কাজের জন্য হোক, অনেক সময় তাড়াহুড়োয় জাঙ্ক ফুড বেশি খেয়ে নিচ্ছি বা আমরা নিজের প্রপার ব্যালেন্স ডায়েটের দিকে লক্ষ্য রাখছি না। ওয়ান্স ইউ টেক ইউর ব্যালেন্স ডায়েট রেগুলারলি, তাতে কিন্তু আপনার ইমিউনিটি ন্যাচারালি শরীরের যে জিনিসের প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাবে না। বেশ বেশ, একেবারেই অবশ্যই আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে, কারণ সময় একেবারেই শেষ হয়ে এসেছে। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এত বিস্তারিতভাবে এত সুন্দর করে আমাদের তথ্যগুলি দেওয়ার জন্য, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিজেকে ভালো রাখুন। পাশে যারা যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করুন। সুস্থ থাকুন এবং চোখ রাখুন সিটিভিতে।